কাঁচের দরজা আলতো হাতে ঠেললেন আপু। উকি দিয়ে খুব বিনয়ে শুধালেন, আসবো স্যার? জামশেদ সদ্য আয়োজন করেছেন বিশ্রামের। চেয়ারে মাথা এলিয়ে দুদণ্ড চোখ বোজার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হন, সোজা হয়ে বসে ফোঁস করে শ্বাস ঝেড়ে বললেন, এসো। আবুল ত্রস্ত ঢুকলেন ভেতরে। তেমন ব্যস্ত ভঙ্গিতে সালাম ঠুকলেন আবার। সরি স্যার, এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও তো নয়, তাই একেবারে ছুটে চলে এসেছি। জামশেদের সরল ভ্রুতে ভাঁজ বসল। কি হয়েছে? আবুদের চোখে মুখে ততোধিক উৎকণ্ঠা। জানালেন, কি আর হবে স্যার, আজিমপুরে যে জায়গাটা পছন্দ করলেন আপনি, ওই যে সেদিন কথা বলে এলাম, একবার তো ওই দামেই দিতে চাইছে না, প্রতি শতাংশে 1 লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকে উঠলেন। মানে বললেই হলো? এটা কি মগের মুল্লুক নাকি? মিনমিন করে জানালেন আবুল। ইয়ে স্যার, এটা আমার কথা নাই, একেবারেই ফোন করে বলেছে। ফুঁসে উঠলেন জামশেদ। এত বড় স্পট দৌড় সামান্য ঠিকাদার কিনা রাষ্ট্রমন্ত্রীর কথার উপর দিয়ে যায়? আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি তখন আমি ওই দামই নেব। আবুদের কণ্ঠে উদ্বেগ। সেটাই আমি বলে এলাম স্যার, কিন্তু ও বলেছে আপনি জোরে জোরে করলে মিডিয়াকে জানিয়ে দিবে। জামশেদ রাগে থরথর করে উঠলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোধে। মুখাপায় খেয়াল করতেই আবুল প্রস্তাব ছুড়লেন, স্যার আপনি বলে লোক পাঠাই, বড্ড বার বেড়েছে, ভেঙে দিই হাড়গোড়, কি বলেন? জামশেদ নিম্নাষ্ট কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেন রোডের পাশেই। জায়গার দাম উনি যা বলে এসেছিলেন একটা একাব্বার তো মেনেই নিল, যদিও ওতে লস হতো ওর, কিন্তু মন্ত্রীর উপর দিয়ে কথা বলে লাভ লস দেখার মতো ভুল সে করেনি। তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন? প্রতিপক্ষের কারোর উস্কানি ছাড়া মামুলি লোক এমন করবে কিনা সন্দেহ। কি করা উচিত হবে এখন? গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে। জামশেদের রাজনৈতিক মস্তিষ্ক বুঝে নিতে বাকি নেই। এর পেছনের মূল হোতা কে সেটা না জেনে এক্ষুনি একাব্বরের গায়ে হাত দেওয়া বোকামি হবে। নিশ্চয়ই তার এমন ভুল চালের অপেক্ষাতেই বসে ছিল। কোনোভাবে নিজের নাম উঠে এলে সব শেষ। না না, এসব তো আর করা যাবে না, বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একাব্বর সুরসুর করে কম দামে জমি বেচবে, তাও আবার তার নাম শুনলে লাফিয়ে উঠবে ভয়ে। আবার সেটা লোককে জানানোর মতন প্রমাণও থাকবে না। হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়ে দেওয়া হচ্ছে। নিজের মতো ছক কষে মাথা নাড়লেন জামশেদ। মেজাজ শান্ত করে বসলেন চেয়ারে। প্রথমে মাথা এলো তীব্রর কথা। এই কাজ ওকে দিয়ে করাতে হবে। এইসব পুঙ্খানুপুঙ্খ মাস্তানিতে তার ছেলের ন্যায় ধূর্ত কেউ নেই। টেবিল হতে ব্যস্ত মোবাইল ফোন হাতে তুলতে গিয়েও থামলেন জামশেদ। আবুল সামনেই দাঁড়িয়ে, চোখ জোড়ায় বিভ্রান্ত, প্রশ্নসূচক চাহনি। এই লোক তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তবু ওনার সামনে তীব্র সঙ্গে এসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ। যেখানে জীব দাঁতকে বিশ্বাস করে না, সেখানে আবুল তো কোন ছাড়। সব থেকে বড় কথা, অভদ্র ছেলে তো আজকাল ফোন ধরে না। কয়বার যে মুখের উপর লাইন কেটে দিয়েছে, অথচ যাওয়ার সময় কি বলে গেল, আপনার যখন লাগবে তখন ডাকবেন, তখনই চলে আসবো। আর এখন কি চালাকি, বাপকে খোল খাওয়ানো। জামশেদের ভাবুক মুখখানা চশমার ওপর দিয়ে মেপে নিলেন আবু। নিজের প্রভু ভক্তি প্রকাশ করলেন নরম সুরে। কাকে ফোন করতে হবে স্যার? আমায় বলুন, আমি করছি। আপনি আবার শুধু শুধু কষ্ট করবেন কেন? জামশেদের উত্তর তৈরি। ব্যক্তিগত ফোন কল, তীব্রর সাথে একটু দরকার ছিল। হঠাৎ মনে পড়লো সে তো এখনো কলেজে বোধহয়। বলতে বলতে চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ি দেখে নিলেন তিনি। তীব্র নাম শুনতে ভেতরে ভেতরে মেজাজখানা খিচড়ে গেল আবুদের। সঙ্গে সঙ্গে মনে পড়লো অসভ্য ছেলের চরখে চেয়ারের উপর নিজের উল্টে পড়ার কথা। ইজ্জতের থাবা বসালো যেন। একটু চুপ থেকে নিজেকে সামলালেন আবুল। রয়েসে বললেন, আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি? বলো। এ মানে ছোট স্যার, আজ কতগুলো মাস হয়ে গিয়েছে গাজীপুরে আছেন। ওখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ নেননি ওনার ব্যাপারে? জামশেদ বললেন, নিয়েছি, কলেজে রেগুলার যাচ্ছে, ছাত্রছাত্রী পড়াচ্ছে, ভালো লেগেছে শুনে। আবুলের খটকা বাড়ল। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি বলছেন স্যার? ছোট স্যারের কলেজ পড়াচ্ছেন এখন? তেমন তো শুনলাম। কেন বলো তো?
না মানে স্যার, আমার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন ঘোলা ঘোলা লাগছে। আপনার যে ছেলে সারাদিন বাড্ডার মোড়ে জিপ নিয়ে পড়ে থাকতো, বন্ধুবান্ধব নিয়ে রাত বিরাতে ক্লাবে ক্লাবে ঘুরতো, বাড়ি ফিরতো গলা অবধি মদ গিলে, অলিতে গলিতে বিত্তু মাস্তার নামে যার কুখ্যাতি, সে হঠাৎ একটা কলেজের শিক্ষক হতে অত দূর গিয়েছে, এটা নিয়ে আপনার কোনো সন্দেহ হচ্ছে না স্যার? এর ভিতরে অন্য কোনো রহস্য আছে কি না, সব কিছু ঠিকঠাক চলছে কি না? আমার মনে হয় আপনার এই বিষয়ে একবার জোরদার খোঁজ নেওয়া উচিত। আপনি বললে আমিও নিতে পারি। জামশেদ চোখ নাক গুটিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। যতই বাপ ছেলের নীরব দ্বন্দ্ব চলুক, উনি তো পিতা। নিজের ছেলের নামে অমোঘ সত্যগুলো কোনো বাবাই শুনতে চাইবে না। খুব রেগে বললেন, তোমার ডিউটি আমার উপর আবুল। আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কে বলেছে? এসির বাতাস পাওয়া ঝিমঝিমে কক্ষে জামশেদের কণ্ঠস্বর আরো দ্বিগুণ ভারী শোনায়। আবুল ঘাপে গেলেন, মাথা নামিয়ে বললেন, সরি স্যার। সরির কিছু নেই, এটা তোমার ভুল নয়, এটা তোমার দৃষ্টতা। আর কোনো দিন যেন তীব্রর ব্যাপারে এভাবে নাক গলাতে না দেখি। ভদ্রলোক নিয়ে যান। যুক্তিতর্কের সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পরাস্ত বেশে। বাপ ছেলে তো কত কত সম্পর্ক নয়, যথেষ্ট খাপছাড়া। এই জন্যই ঝোপ বুঝে কোবাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। জামশেদ গম্ভীর বনে শুধালেন। আর কিছু বলবে? দুপাশে মাথা নাড়লেন আবুল। এসো তাহলে। এই ব্যাপার নিয়ে কি করবেন বললেন না যে স্যার? জানাবো, যাও। কালো মুখে ঘুরে হাঁটা ধরলেন আবুল। নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বই কি দরকার ছিল আঁক বাড়ি এসব বলার। স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল। উফ! আবুল বেরিয়ে গেল। জামশেদ ফের পিঠ হেলালেন কেদারায়। ব্যাপারটা নিয়ে যে তার খচখচ লাগছে না বা লাগেনি তা নয়। আবুলের কথায় আরো প্রকট হলো এই যা। সত্যি তো, ওখানে গিয়ে এমন মৌচাক পেল যে তীব্র, যার জন্য বাধাতে পাই রাখতে চাইছে না, আর সব ছেড়ে ছুড়ে ওখানে গেলই বা কেন? জামশেদ খবর নিয়েছেন বাড্ডায় তীব্র দলবল এখন আর বসে না। হুট করে সব নাকি উৎখাত হয়ে গিয়েছে। কে উৎখাত করলো? অন্য কেউ, না তীব্র নিজেই? জামশেদের মস্তিষ্ক প্রশ্নে ভর্তি হয়ে যায়। সবকিছু এলোমেলো লাগে। নিজের ভাগ্যের উপর মেজাজ বিগড়ে যায় সাথে। কোথায় এখন ব্যবসা বাণিজ্য ছেলেকে বুঝিয়ে দিবে, আরাম করবেন, তা না উল্টে সেই নবাবজাদার পেছনে এখনো গোয়েন্দা লাগাতে হবে। না, ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না। কলেজের শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কিনা একটা খোঁজ নিতেই হবে এবার। কলেজ বাদ দিয়ে ওর জীবনের উপর নজরদারি করতে হবে। কোথায় যায়, কি করে, সব জানা চাই। বলা তো যায় না, কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে। পুষ্পিতা ভীষণ রকম দোটানায় পড়েছে। তীব্রর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে, একবার হচ্ছে অস্বস্তি। অন্য সময়ের মতো কোনটায় ঠিকঠাক নিয়ে যেতে পারছে না। লজ্জার কারণ অতীতে তীব্রর ঘটিয়ে আসা ঘটনা হলো, অস্বস্তির কারণ তনুজা। সে মেয়ে শাড়ির জন্য এত পাগল জানার পর পুষ্পিতা কেন যেন কিছু ভালো লাগছে না। সব রংচটা দেওয়ালের ন্যায় ঠেকছে। ও মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রয়াস চালালো। বুকের উচ্চাটন সামলাতে চায় শক্ত হাতে। হঠাৎই ড্রাইভিং এ ব্যস্ত তীব্র সিটি বাজিয়ে উঠল। কালচে ওষ্ঠপুট গোল করে সুর তুলেছে গানের। ভরা স্বরে দারুণ তাল। শাহরুখ খানের সেই গান। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। পুষ্পিতা চমকে তাকায়। স্যার গান গাইছেন, তা আবার এই গান। সেদিনের সেই চ্যালেঞ্জ নিবি না শালা, মারকুটে গান চালানো তীব্রর সাথে আজ এই রোমান্টিক গান গাওয়া তীব্রকে পুষ্পিতা গুলিয়ে ফেলে। পরপর মাথায় ফেরে নতুন কোন ভাবনা। হঠাৎ এই গান গাইলেন কেন স্যার? কি অর্থের? কোনোভাবে কি ওকে শোনাতেই? পুষ্পিতা বক্ষস্থলের অতলপার ঘটে না আজ, বরং থমকে থাকে সবকিছু। স্যার কি সত্যি ওকে পছন্দ করেন? মেয়েটা মাথা নামালো। খুশি হবে নাকি করবে সন্দিহান সব। শিক্ষক পছন্দ করলে ছাত্রী কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত? প্রেম সম্পর্কে আনারি পুষ্পিতা কোনো সিদ্ধান্তে যেতে পারল না। ঠোঁট টিপে এক পল চোখ তুলে তীব্রর দিকে চাইল শুধু। মানুষটা ফিরল তখনই। পাশে বসা এক রূপসীর বিস্মিত বিভ্রমে চুবানো নজরে সন্ধি হলো সহসা। বিব্রত হওয়ার বদলে হাসল তীব্র, সাথে ডান ভ্রু নাচালো। সেই হাসি এত সুন্দর পুষ্পিতার দু চোখ ছাপানো বিস্ময়ে রাতারাতি বিমোহ
নেমে আসে। সব ভুলে তীব্রর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয়। পুষ্পিতা ইচ্ছেকে প্রাধান্য দিলেও আজ কিংবা হাজারো যুদ্ধ করেও চোখ সরাতে পারে না। তীব্র সুদর্শন ঠিক আছে, কিন্তু আজকের এই দর্শনের সৌন্দর্য যেন কয়েক গুণ ধারালো। যেই শানে পুষ্পিতার একটু আগের অস্বস্তি ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই যে হাসলো তীব্র, সে হাসি যেন শতকোটি ঐশ্বর্য ঘেরা। পুষ্পিতার কি হলো ও নিজেই জানে না, শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকাতেই শান্তি, এমন মুগ্ধ হওয়াতেই সব সুখ। নারীর হাসিতে প্রাণ দেওয়া পুরুষ আছে কি না কে জানে, কিন্তু এমন পুরুষের হাসিতে প্রাণ দেওয়া এ যেন বহু গুণ গৌরবের। তীব্র খেয়াল পড়ল পুষ্পিতার হয়ে থাকা ভ্রুযুগল বেঁকে এলো অমনি। তীরস্থ চাহনিতে নেমে এলো তীক্ষ্ণতা, মুখের উপর বলল, এভাবে কি দেখছো? পুষ্পিতা থতমত খায়, চোখ নামায় জলদি। না মানে, তীব্রর মুখবিবর হাস্যহীন। পুষ্পিতা অপ্রভৃত চিত্ত কামাতে চেয়ে থেকে কিছু বলল না, শুষ্ক গলায় খাঁকারি দিয়ে শুধালো। ওই ছেলেটাকে তুমি চেনো? প্রসঙ্গ ঘুরে যাওয়ার মনে মনে হাঁপ ছাড়ল পুষ্পিতা। স্যার তবে কিছু মনে করেননি, জবাব দিল বিলম্বহীন। সরি ভাষণ ছেলেটা যাকে শেষ দিকে বকলেন। সঠিক উত্তর, অথচ তীব্র এমন ভাবে চাইলো যেন পৃথিবী উল্টে গেছে। হুট করে ব্রেক কষলো গাড়িতে। পুষ্পিতা অপ্রস্তুতিতে ঝুঁকে যায়, ভোরকে তাকায় ওর দিকে। তীব্র সরু নাকটা জোয়ারের মতো ফুলতে দেখা গেল। মেয়েটা ঘাবড়ে গেল তাতে, মিনমিনে কণ্ঠে বলল, আমি কি কিছু ভুল বলেছি স্যার? তীব্রর কণ্ঠে তেজ। এর মধ্যে ছেলেটার নামও মুখস্থ করে ফেলেছ? পুষ্পিতা চোখ বড় করলো। না না, মুখস্থ করবো কেন? তখন শুনেছিলাম তাই মনে ছিল। তীব্র সুচালো নেত্রে চেয়ে একবার শুনে মনে রেখেছ? কেন, কোনো ইন্টারেস্ট আছে ওর উপর? প্রশ্ন ছুড়ে অপেক্ষায় রইল সে, ঠিক যেন ডোবার মাঝে ছিপ ফেলে রাখা বড়শির মতো। দাঁত খিচে ভাবলো, শুধু একবার শুনি, হ্যাঁ, তোমাকে কি করবো জানি না, তবে ওটাকে আজকে পিষে ফেলবো মাটিতে। পুষ্পিতা জিভ কাটলো সবেগে। ছি ছি, কি বলছেন? ওনাকে আমি দেখলামই তো আজ। তীব্র শান্ত হওয়ার কথা, কিন্তু হতে পারলো না। তার মেজাজ খুব গুছিয়ে বিগড়ে গেছে। চুপচাপ ফুল ঘোরাতে দেখেই পুষ্পিতার মুখে অমাবস্যা নামলো। স্যার কি ওকে ভুল বুঝলেন? কি ভাবলেন শরীফ ছেলেটাকে ওর খুব পছন্দ? নিশ্চয়ই রাগ করেছেন খুব। পরপরই প্রশ্ন উঠলো মনে, স্যার রাগ করলে ওর কি? এই জবাব পুষ্পিতার কাছে নেই। সত্যি তো, তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না, কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সবসময় স্বাভাবিক থাকে না। কখনো কখনো অস্বাভাবিক তত্ত্বের দোলাচলে খেই হারাতে হয়। প্রতাপী হাতে মানুষের হৃদয়কে কবজা করে তারা। পুষ্পিতারও এখন তেমনই হচ্ছে, যেন এক্ষুনি তীব্রর কাছে সাফাই দেওয়া জরুরি, না হলে ব্যর্থতার ভুবন, বিফল ছোট্ট জীবন। পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে পারে না, জিভখানা ভীষণ রকম দোনমনে করে চুপসে থাকে ভেতরে। পরাজয়ের অসহায় ভাব লেপটে আসে চেহারায়। শুরুকার সেই বিধ্বস্ততার হয়তো টের পেয়েছে তীব্র। সম্মুখে চেয়ে চেয়েই ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। গাড়ি ব্রেক যখন গন্তব্যে ছয়, ছোট করে বলল, নামো। পুষ্পিতার মুখে মেঘ বাড়ল, মনের আনাচে কানাচে ছুটে গিয়ে খুঁটি গেড়ে ঘর বাড়ি বানালো। তীব্রর থমথমে চেহারা অমনীষার তাণ্ডব প্রকট করলো আরো। স্যার সত্যি ভেবে নিয়েছেন শরীফ ছেলেটির সাথে ওর কিছু আছে? ইস কি বাজে ব্যাপার। ও গুটিসুটি কদমে নেমে দাঁড়ায়। তীব্র জিপ লক করে নামলো। পুষ্পিতা নিম্নাষ্ট চেপে পেছনে ফিরলো বাড়ি যাওয়ার জন্য। আচমকা চারটে ছেলে হুড়মুড়ে ভঙ্গিতে দৌড়ে এলো কাছে, সমস্বরে চিল্লিয়ে বলল, আসসালামু আলাইকুম। পুষ্পিতা এমনিতেই ভীত, ভয় ডর তার রক্তে মিশে। চারটি সমর্থ যুবক আকস্মাৎ সামনে আসায় রুগ্ন বুকটা ছাদ করে উঠল, চিৎকার ছুড়ল নিজ। ও মাগু! পিছিয়ে যেতে নিলে কারণ নীরের পক্ষে পিঠের সঙ্গে সংঘর্ষ লাগে। হক চুকিয়ে ফিরে চাইল মেয়েটা। তীব্র সবে দাঁড়িয়ে এসে থই থই পাড়াপাড়ে সাঁতার কেটে হাঁপিয়ে ওঠে মানুষ কোনো দ্বীপের দেখা পেলে যেমন ঝলকে ওঠে, পুষ্পিতারও ঠিক সেরকম হলো। এক লাফে জট করে পেছনে গিয়ে দাঁড়ালো তীব্রর। দুর্বল আঙুল আঁকড়ে নিল ওর বাহুর গোছানো শার্ট। চোখে মুখে শঙ্কা, আতঙ্কিত নজর, অথচ বক্ষের চারিধার জড়িয়ে গেছে তীব্রর। একবার নিজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখল সে। সামনে ফিরে চোখ বুঝে গভীর শ্বাস টানলো, আস্তে করে বলল, ভয় নেই, ওরা আমার বন্ধু। তা হোঁচট খেলো। ওষ্ঠ যুগল ফাঁক করে মুখ তুললো তীব্রর দিকে। পরপর কাঁচুমাচু চেহারায় মিরাজদের দিকে তাকাতেই ওরা বিস্তর হাসি ঝোলায় ঠোঁটে। আবারও সেই মিশ্রিত কণ্ঠ, আসসালামু আলাইকুম।
পুষ্পিতার মুখটা এইটুকুনি হয়ে আসে, এবার ভয় নয় লজ্জায়। কি বোকামিটাই না করে ফেললো, ইস কি ভাবলো সবাই। নিভু স্বরে উত্তর দিল সালামের, সরে এসে বলল, সরি, আমি আসলে আপনাকে চিনি না তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আরমানের কণ্ঠ প্রফুল্ল। কোনো ব্যাপার না, আজকেই তো প্রথম দেখা হলো, আস্তে আস্তে ঠিক চিনে যাবেন। তার মুখ থেকে ভাবে শব্দটা ছিটকে বের হতে চাইছিল, খুব কৌশলে গিলে নিল। তাও কথা শেষে চোখ ফেরালো তীব্রর দিকে, নীরবে জানতে চাইলো, সব ঠিকঠাক বলেছি তো? তীব্র সে জবাব দিল না, পুষ্পিতাকে বলল, ওর আমার খুব পুরনো বন্ধু, এখানে এসেছে অল্প কিছুদিন। পরিচয় করিয়ে দিই, ও শাফিন, ও মিরাজ, ও আরমান, আরও মুশফিক। আলাপচারিতার সময় একটু হাসলো মুশফিক, পরপরই আর চোখে সাফিনের দিকে দেখলো। সেদিন তো অত করে বুঝিয়েছিল ওকে, বুঝতে চাইলে পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আজ তার মতিগতি কি হয়। কিন্তু না, সাফিন হাসছে, কপটতা শূন্য ফুরফুরে হাসি। মিরাজ একবার শুধালো, কেমন আছেন? পুষ্পিতা বলল, জি ভালো, আপনি? ভালো ভালো, খুব ভালো। সাফিন জিজ্ঞেস করলো, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র বলল এবার। বাসায় যাও। পুষ্পিতা বাধ্যের ন্যায় মাথা কাত করলো, চোখের কোনা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ। সঙ্গে সঙ্গে মুখ ছোটালো মিরাজ, কণ্ঠে হই হই ভাব। ভাই তুই কত এগিয়ে গেছিস, যে মেয়ে সেদিন তোকে দেখে ভয় দৌড়ে পালালো আর সেই ভয় পেয়ে তোর পিছনে গিয়ে লুকাচ্ছে। মাই গড। তীব্র এক পেশে হাসে, সোজাসুজি জানায়, শি অলসো লাইকস মি। মুশফিক অবাক হয়ে বলল, কি করে বুঝলি? তীব্র এত জবাব দিল না, শুধু হেসে গেল শব্দহীন। তারপর চিলের মতো দক্ষ নজর বোলালো বন্ধুদের দেহে। হুবহু তার মতো করে বসন ভূষণ পাল্টে এসেছে ওরা, গুছিয়ে শার্ট পরেছে, চুল পরিপাটি, সবাইকে সুন্দর ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনো ঠিক মানায়নি। তার বাম ভ্রুতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে, ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল, সেজন্য গুন্ডা গুন্ডা ছাপটা এখনো স্পষ্ট আদলে। কিন্তু সন্তুষ্ট তীব্র, নিজের জন্য বন্ধুদের একটুখানি কাজ সত্যি তার মন ছুঁয়েছে। নির্ভেজাল হাসি টানলো ঠোঁটে, প্রশ্ন করলো কোমল গলায়, তোরা এখানে কেন? সাফিন ঢাকা ব্যাক করবে আজ, ওকে এগিয়ে দিতে যাচ্ছি, ওকে দেখে এলাম আর কি। আরমানের চটপটে জবাব। তীব্র সাফিনের দিকে ফিরলে এক টুকরো হাসলো সে, সেই হাসি সুখের সূক্ষ্মতা দিয়ে মেপে নিল মুশফিক। এটা টেনে হিচড়ে আনা হাসি নয় তো। সাফিন তীব্রর কাঁধে এগিয়ে আসে, কাঁধ পেঁচিয়ে বলে, চলে যাচ্ছি রে, বনু আর মা একা বললাম না, পরে আবার আসবো। কোনো কিছু দরকার হলে জানাস আমায়। ও ঘাড় কাত করলো। ঠিক আছে, সাবধানে থাকিস, আর অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে ফোন বাজলো ওর। পকেট হতে বের করে দেখলো জামশেদ তালুকদার আবার কল করেছেন। ও বিতস্পৃহায় চশরক শব্দ তুলল চিফে। লাইন কাটলো না, রিংটং বেজে বেজে নিজেই বিচ্ছিন্ন হয়। হুট করেই মেসেজ এলো তারপর। তীব্র যখন মেসেজে মন দেয়, এপাশে মুশফিক সাফিনের পাশ ঘেসে দাঁড়ালো, কণ্ঠ চেপে বলল, একটু কথা আছে, এদিকে আয়। সাফিন পেছনে যায়, একটু দূরে এসে থামে। কি বলবি? বলবো না, একটা সত্যি কথা জানতে চাইবো। সাফিন কপাল গোছালো। এখন আবার কি কথা? মুশফিকের মাঝে ভনিতা নেই, ফটাফট বলল, তোর কি এখনো পুষ্পিতার জন্য কোনো ফিলিংস আছে? সাফিন জিভ কাটে, মাথা নাড়ে ঝড়ের গতিতে, অবিলম্বে জবাব দেয়, কি যে বলিস, সেদিন আমায় অত সুন্দর করে বোঝালি, এরপরও আমি এই ভুল করব? সত্যি বিট্টু, পাশে না থাকলে কি হতো আমার? মা হারা হতাম। একটা সামান্য মেয়ের জন্য বন্ধুতে ফাটল ধরনের মতো বেইমান আমি নই রে। আর এখানে এসে যা দেখেছি, বিট্টুটা যেভাবে মেয়েটার প্রেমে ডুবেছে, এরপরেও তাকে নিয়ে দুঃস্বপ্নে আমি কোনো কিছু ভাবতে চাই না। ও এখন তোদেরও ভাবে, হ্যাঁ আমারও। এতক্ষণে শ্বাস নিল মুশফিক, হাসলো বড় নিশ্চিন্ত ভঙ্গিতে, তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বলল, শুনে খুব খুশি হলাম বন্ধু, খুব ভালো থাকতো। জামশেদের নম্বরের জন্য বরাদ্দ ইনবক্সটা এতদিন খালি পড়েছিল, আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে। তীব্রর খটকা লাগলো খানিক, কিছু কি ঘটেছে ওখানে? ইনবক্সে অন করলো চিন্তা সমেত। জামশেদ সমস্ত রাগ ক্ষোভ উগলে দিয়ে লিখেছেন, অভদ্র অসভ্য ছেলে, কতবার কল দিয়েছি ধরার নাম নেই। তোমার মা অসুস্থ, সেই খবরটা অবধি নিচ্ছ না, এই তার প্রতি এত দরদ তোমার, তাই না? তীব্রর বিরক্তি উবে গেল, টান টান হলো শুভ্র ললার। মা অসুস্থ, এরপরেও ছেলেটা থেমে থাকবে? তুরন্ত জিপের দরজা খুলে উঠে বসলো সে। ইঞ্জিন চালু করতেই মিরাজ বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাড়ি, মা অসুস্থ।
মুশফিক বলল। আন্টি অসুস্থ, সে কি আমরা আসবো? না, এখানে থাক, পুষ্পিতার দিকে খেয়াল রাখবে। সাথে আঙুল উঁচিয়ে বলল। কোনো রকম উল্টাপুল্টা করলে কিন্তু। মিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে। না না, কিছু করব না ভাই, ও এখন আমাদের সমগ্র জাতির ভাবে। ভাবির সাথে কি অসভ্যতা মানায়? শাফিন বলল। বিট্টু যখন ঢাকায় যাচ্ছিস তাহলে আমি তোর সাথে যাই। তীব্র বলল। আয়। শাফিন ঝটপট উঠে বসলো। নিমেষেই সাঁই সাঁই বেগে ছুটে চলল গাড়ি। নাহিদ খুব বড় বিপাকে পড়েছে। একটা নয়, আটটা নয়, দুটো মুসিবত। যাকে বলে, প্রথমটা হলো বাজার থেকে কিছু কই মাছ এনেছে ও। একেবারে জ্যান্ত হাত পা ছোড়া মাছ, কিন্তু কাটাকাটি তো দূর, কিভাবে ধরবে, কোন অ্যাঙ্গেলে বেছারা সেটাই বুঝতে পারছে না। টাটকা দেশি মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি ছেলেটা, অথচ এখন নিজেই হাঁপির তেজ করছে এই বোকা বোকা সিদ্ধান্তের জন্য। প্রথম সাদাশীতের সমস্যাটা হলেও দ্বিতীয়টা বিপদুকর। প্রায় অনেকটা সময় পেরিয়েছে, তীব্র ফোন ধরছে না। সেই সকালে কলেজের জন্য বের হলো, এখন প্রায় সন্ধে, এখনো বাসায় আসেনি। নাহিদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে, তার উপর অচেনা নতুন জায়গা। ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করলো কিনা সেই শঙ্কায় বুক কাঁপছে ওর। নাহিদ তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতি বারবারের ন্যায় আজকেও বিরক্ত হলো। কোনো রকম কোনো কিছু আন্দাজে কুলাচ্ছে না। কোথায় যেতে পারে বিট্টু? এই যে আজ তার জীবনের একটা খুশি দিন, অথচ ওকেই জানাতে পারছে না। নাহিদের চাকরি হয়েছে, মোটামুটি বেতন। এই মফস্বলে এমন হাইফাই স্কেল আর কে দেবে? সে হতাশ চোখে একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখলো। সে কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে, কিন্তু এখনো পড়ে আছে অমন। বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে? কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই। শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না, তবে রসগোল্লা তো টিকবে না করবে। নাহিদ ফোঁস করে শ্বাস ঝাড়ে, বাটি এনে মিষ্টি তুলে রওনা করে নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। অন্যমনস্ক হাতে দরজা খুললো যখন ওপাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা। আচমকা মেয়েটাকে দেখে ভরকে গেল নাহিদ। নুহার ওসবে খেয়াল নেই, ওকে দেখে ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হাসলো সে। আনন্দে হড়বড় করে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঢ্যাঁড়স। আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি জানেন। কি বলছে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো মিস্টার ঢ্যাঁড়স। আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার। অনেকগুলো থ্যাংক ইউ। হ্যাঁ, নাহিদের গোল গোল চোখ দুটো ঠিকরে আসার দশা হলো। নিজেকে ধাতস্থ করলো সময় নিয়ে, তারপর মাথা নেড়ে পড়ল। ঠিক আছে। মুখে হাসি নেই। নুহা ভ্রু বাঁকালো, কণ্ঠ সন্ধিহান। কিছু হয়েছে আপনার? পরপরই খেয়াল হলো ওর হাতের দিকে। টসটসে মিষ্টি দেখে বলল। মিষ্টি কেন? নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টে পাল্টে বলল। আমার চাকরি হয়েছে নিন। নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে। মেয়েটা হতভম্ব হয়ে বলল, এমন খুশির খবর কেউ এভাবে দেয়? বাপের জন্মে দেখিনি। আপনি আসলে যে কি দিয়ে তৈরি বলুন তো? নাহিদের কিছু এলো গেল না, নিজের মতো মুখ ভার করে বলল। আমার মনটা ভালো নেই, আমার বন্ধু এখনো বাড়ি ফেরেনি, চিন্তায় আছি। নুহা সাবলীল। চিন্তায় কি আছে? আপনার বন্ধু কি ছোট বাবু? হয়তো গিয়েছে কোনো কাজে, ফোন করলেই তো পারেন। নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল। আপনার কি মনে হয় আমি ফোন করিনি? সব সময় এত বেশি কথা বলেন কেন? নরম ছেলে হঠাৎ চেতে যাওয়ায় দমে গেল নুহা। হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা, কাম ডাউন। অল্পতে এত রেগে যাওয়ার কি আছে? সবসময় কথা মাথা ঠান্ডা রাখতে হয় আমার মতো, বুঝেছেন? নাহিদ আশ্চর্য মনে বলল, আপনার মাথা ঠান্ডা? ঠান্ডাই তো, শুধু মাঝে মধ্যে একটু আধটু রেখে যায়। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। বুঝলো এই মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার দুঃখ বুঝবে না। বলল মুখ কালো করে, আচ্ছা, আপনি যা বলেছেন সেটাই ঠিক। তাহলে এখন আলোচনা এখানে থামিয়ে দেই। নুহা বেগ নিয়ে বলল, থামবো কি? আমি তো ভাবলাম আজকে আপনার আমাকে হাতে বানানো এক কাপ চাই খাওয়াবো। এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য একটা ট্রিট। তাছাড়া ওই দিন দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন। আজ আমি আপনাকে দেখাতে চাই আমার হাতের চাও ফেলে দেওয়ার মতো হয় না। নাহিদ খুশি হতে পারলো না, ক্লান্ত কণ্ঠে বলল, পরের একদিন খাবো মিস নুহা। আসলে আমি একে তীব্রকে নিয়ে চিন্তায় আছি, আবার আমার একটা কাজও বাকি। নুহা বলল, আপনার চিন্তা চা খেলেই দূর হয়ে যেত ঢ্যাঁড়স। প্লিজ না করবেন না, নাহলে আমার খারাপ লাগবে। আপনি আসলে বুঝতে পারছেন না। আচ্ছা ভেঙে বলি, আমি কিছু জ্যান্ত ছোট্ট কই মাছ কিনে এনেছি, বুঝেছেন? কিন্তু কিভাবে কি কাটবো কিছু বুঝতে পারছি না। কোনো রকম কড়াইয়ে ঢেকে রেখে এসেছি। এত লাফাচ্ছে ওগুলো, তীব্র আসার আগে না কাটলে রাগে আমাকে জ্বালিয়ে দেবে। তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উতলে আসা কণ্ঠ শুনে নুহার সমব্যথিত হওয়ার কথা ছিল। এইরকমই ভেবেছিল নাহিদ, অথচ মেয়েটা কেমন কর্কশ্বরে বলল,
কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন? হ্যাঁ, আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিক মতো জানেন না। একটা প্যাঁচ কাটতে গিয়ে হাত কেটে ফেলা লোকজন যদি কই মাছ কিনে আনে তাকে শুধু জ্বালিয়ে কেন পুড়িয়ে ভস্য করা উচিত। নাহিদ হতবুদ্ধি তার চোখ বনে চেয়ে থাকে। এটা মেয়ে না আর কিছু? নুহা কিছুক্ষণ ভাবলো, সমান চিন্তিত হয়ে পড়ল। আপনি আমার মতো বড় একটা উপকার করলেন। আপনার বিপদেও আমার পাশে থাকা উচিত। কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি। এই সাথে কই মাছ দেখলেই তো আমার গা গুলায়। সেখানে ধরবো কি করে? প্রথমে দুলায়ন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিল, শেষ দিকে এসে চিমসেলো আবার বলল দুঃখী দুঃখী গলায়। থাক, দরকার নেই। আপনি যা বলেছেন ওতেই হবে। নুহা চট করে চুটকি বাজালো আঙুলে, উৎফুল্ল চিত্তে বলল, আইডিয়া। পুষ্পিতা তো সব পারে, ওকে ডেকে আনবো। কিছু মনে করবে না? কি মনে করবে? ও যা পরোপকারী, আমার জায়গায় থাকলে এ কথা বাড়াতোই না। হ্যাঁ, আমার তো ওর স্যারের কাজ, এক দৌড়ে আসবে। দাঁড়ান, আমি নিয়ে আসি। নাহিদ মাথা দোলালো। নুহা কয়েক পা গিয়ে আবারও ফিরে চেয়ে বলল, শুধু কিন্তু কেটে দিলে হবে না, গতবারের মতো রান্নাও করবে না, চলবে? নাহিদ আবারও মাথা দোলালো। জি, দৌড়াবে। নুহা হাসলো, হাড়িতে মিষ্টির বাটি, এরপর ঢুকে গেল ঘরে। এপাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে নাহিদ। মেয়েটা ঝগড়ুটে হলেও মন ভালো। এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো। ঘড়ির জলে কাঁঠায় 6:30 বাজে। মাগরিবের আজান পড়েছে সবে। মাইক ফুরে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের অলিগলি। পবনে পবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি কেবল। পুষ্পিতা নামাজ সেরে উঠতে না উঠতেই হাতখানা ছো মেরে লুফে নিল নুহা। তারপর এক টানে থামলো তীব্রদের দরজার সামনে। হতচেতন মেয়েটার বৃত্তাকার চোখ কোটর ছড়ায় না আজ। নুহার হাব ভাব আগাগোড়া নখদার ফোনে কিনা। তবে তীব্রর ঘর দেখে বক্ষস্থলে দ্রেম দ্রেম শব্দ শোনা গেল। সাথে ফিরে এলো অতীতের সমস্ত উচাটন। প্রশ্ন করলো চাপা গলায়, এখানে কেন আনলি? নুহা গলা উঁচিয়ে একবার ভেতরটা দেখে দেয়। পাছে নাহিদ এসে পড়ে, গলার স্বর নামিয়ে বলে, তোর স্যারের কিছু মাছ কাটতে হবে, বুঝলি? আমি তো সব দেশি ছোট মাছ ধরতেই পারি না, নাইলে আমিই কাটতাম। তুই একটু কেটে দিবি, তাহলে ওনাদের উপকার হতো। পুষ্পিতা অবাক হয়ে বলল, তুই আজকাল স্যারের উপকার নিয়েও ভাবছিস? নুহা নিবে এলো, আমতামতে করে বলল, না, আসলে আম্মু মাঝে মধ্যে বলে না প্রতিবেশীকে সাহায্য করার কথা, তাই আর কি। পুষ্পিতা দম ফেললো, জিজ্ঞেস করলো, মাছ কোথায়? রান্নাঘরে আয়। নুহা হেঁটে গেল সামনে, চোখে মুখে খুশি। পুষ্পিতাটা শুনলে না করবে না, ও আগেই জানতো, চেনে তো মেয়েটাকে। পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পিছু নিয়েছে, অথচ সুনয়নার চাহনিদয় ঘুরে বেড়ায় আশেপাশে। যে চাহনিতে হন্যে ভাব, কাউকে নিরন্তর খুঁজে চলা। নুহা পেছনে ফেরেওনি এর মাঝে, কিন্তু ফটাফট বলে ফেললো, এত খুঁজে লাভ নেই রে গাধি, তোর স্যার এখনো বাসায় ফিরিনি। পুষ্পিতা অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় চমকে উঠলো একদম। মিয়ে বলল, আমি ওনাকে খুঁজবো কেন? নুহা ফিরে যায়, টেনে টেনে বলে, হ্যাঁ, সেই কাকে খুঁজছিস, কাকে না খুঁজিস আমার ঠের জানা আছে। যাকে চল কাজ লাগি, তুই মাছ কাট আর আমি সব আর জন্য কফি বানাই। পুষ্পিতা ঠোঁট টিপে ঘাড় নাড়লো, কিন্তু মনটা ঝুপ করে খারাপ হলো বই কি। স্যার এখনো ফেরেননি, আর ওর সাথেই তো বাড়ির গেট অব্দি এলো। তবে কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন কোথাও? গেল যে নাহিদ ভাইয়ারও যাওয়ার কথা, কই তিনি তো বাসাতেই আছেন। পরপরই সতর্ক হয় মেয়েটা। স্যার ফিরতেই নাই পারেন, কাজে যেতেই পারেন নিজের। ও এত ভাবছে কেন? নুহা চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে। বেশ জানি, এটা গত সপ্তাহে কিনে এনেছিল দীপ্র। অনেক রাত অবধি পড়তে হয়, নোটস করতে হয়, সেজন্য জেগে থাকতে কাজে লাগে। নুহা প্রথমে কফি পাউডার ঢাললো ফিল্টারে, এরপর গুনে গুনে 3 কাপ পানি দিল সেটাই। সুইচ টিপে এক পল ঘুরে চাইলো পুষ্পিতার পানে। একটু আগের মাথায় জড়ানো সুতির ওড়নাটা এখন কোমরে পেঁচানো ওর। মেঝেতে ছোট পলিথিন রেখে তার উপর বউটি পেতে বসেছে। অতিরিক্ত ফর্সা হস্ত মুঠোয় কই মাছগুলো চিহ্ন তুলেছে বড্ড। পুষ্পিতার আনমনা মুখখানা নুহা মন দিয়ে দেখলো। মেয়েটা কি সুন্দর, মাঝে মধ্যে ওরই নজর দিতে ইচ্ছে করে। মৃগনয়নের সাথে পুরন্ত ঠোঁট দুটোতে কি মায়া, কি সম্মোহ। ছেলেরা কি আর এমনি এমনি পাগল হয়? নুহা ছেলে হলে তো কবেই পুষ্পিতাকে ধরে বেঁধে বিয়ে করে ফেলতো। নিজের ভাবনায় নিজেই মজা পেল মেয়েটা। ফিক করে হেসে ফেললো জোরে। পুষ্পিতা আওয়াজ শুনে চোখ তুলে, বুঝতে না পেরে বলে, হাসছিস কেন? নুহা ঠিকঠাক উত্তর দিল না, বরং মাথা নাচিয়ে বলল, পুষ্পিতা রে, তুই তো গেলি। ও নাক চোখ গোটায়। নুহার কথা আমলে না নিয়ে মন দেয় কাজে। এমনিতেও কিছু ভালো লাগছে না, তার উপর ফাজিল মেয়ে আরো মজা নিচ্ছে।
পুষ্পিতা বটির গায়ে আঁচ ছাড়াতে ছাড়াতে উদাস হলো। স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠল গতবারের কথা। সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়েছিল পাশে, আজকে নেই। এই জন্য কি সব ফাঁকা লাগছে ওর? না হলে আসবার দিয়ে ভর্তি এমন বসত শূন্য ঠেকবে কেন? এই শূন্যতা আসলে কিসের? ঘর বাড়ি না পুষ্পিতার হৃদয়ে? রান্নাঘর থেকে কফির দারুণ সুঘ্রাণ ছুটে আসছে কক্ষে। নাক টেনে লম্বা করে শ্বাস টানল নাহিদ। আহা কি ঘ্রাণ! ঠিক সেই সময় কাপ হাতে চৌকাঠে এসে দাঁড়ালো নুহা। খোলা দরজার কাঠে দুটো টোকা দিয়ে শুধালো। আসবো? নাহিদ ল্যাপটপ মেলে বসেছিল। আগামীকাল থেকে তার অফিস জয়েনিং। স্ক্রিন অফ করতে করতে বলল। আসুন আসুন। নুহা ভেতরে ঢোকে, কাপ বাড়িয়ে বলে, নিন। চা বানাইনি, কফি বানালাম। মেকার জল আর বিদ্যুৎ আপনাদের, তবে দুধ চিনি কফি আমি বাসা থেকে এনেছি। নাহিদ বলল। ছি ছি, আপনি এভাবে হিসেব কেন দিচ্ছেন? আমার আপনার বলে কি কিছু আছে? সবই তো একটা খেলেই হলো। ঠিক সেদিনের মতো আরেকটা কথা আকার ইঙ্গিতে এবার কি বোঝালো আজ। নুহার জিনিস আর ওর জিনিস একই। চক সাজিয়ে মেয়েটার বুক কাঁপে ফের, কিন্তু আজ এই কাঁপুনি সে গিলে নিতে চায় না। উগড়ে দিতে অকারণে খ্যাক করে বলে। এই আপনি সবসময় এবার কথা বলেন কেন? হ্যাঁ, নাহিদ সবে কাপের কোনায় ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল, চোখ তুললো বিস্মিত বনে। কি বললাম? নুহা জবাব নিয়ে সংশয়ী। এই ছেলেটা কি এসব বুঝে বলে নাকি না বুঝে বলে সে জানে না, তবে এইসব কথা শুনলে ওর কিছু একটা হয়। গলা শুকায়, সমান তালে বুক ধুকপুক করে। প্রসঙ্গ এড়ালো ছোট করে। কিছু না। বোকা ছেলেটা কিছু নাকে সত্যিই ভেবে বসলো। মাথা দুলিয়ে শুধালো। আপনার বান্ধবীর কি কাটাকাটি চলছে? শেষ, অল্প কিছু বাকি। নাহিদ হাঁ করে বলল। এত ফাস্ট উনি? মাই গড! হবে না, ওর যে কত গুণ আপনি আমি গুণেও শেষ করতে পারবো না। নুহার কথার গর্ব। নাহিদ মাথা নাড়ল ফের, বিড়বিড় করলো। উনি তো আছেই, না হলে আমার বখাটে বন্ধুকে এক তুড়িতে মানুষ বানাতে পারতো। নুহা বলল। একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আর আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ও বসলো নাহিদের মুখোমুখি, বিছানার এক কোণে। রাগ ডাকহীন প্রশ্ন ছুড়ল। আপনার বন্ধু মানে তীব্র স্যারের কি কোনো গার্লফ্রেন্ড আছে? নামখানা অপ্রত্যাশিত শুনে ভ্রু বাঁকালো নাহিদ। কেন বলুন তো? নুহা মাথা নোয়ালো, নিম্নাষ্ট কামড়ে রাখলো শুভ্র দাঁতের ভাঁজে। এসব কথা কি খোলাখুলি আলোচনা করা উচিত হবে যদি হিতে বিপরীত হয়? কিন্তু নুহা একটা ব্যাপারে একেবারেই নিশ্চিন্ত এখন। তীব্রর মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে, না হলে ওই দিনের পর থেকেই পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করেই উঠে গেছে। ওরা জ্বালাচ্ছে না, চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না, আর না যখন তখন ঢিল ছুটছে জানালায়। এর পেছনের হোদা যে তীব্র নয় এটা সে স্বয়ং বললেও নুহা বিশ্বাস করবে না। নাহিদকে চুপ করে দেখে গুরুতর হলো। তীব্র দেখতে শুনতেও তাক লাগানো পুরুষ, আবার মেয়েটাও টিনেজার্স, কোনোভাবে আবার ক্রাশ টাশ খেলো না তো? এই রে, তাহলে তো খুব ঝামেলা হবে। বেটুটা যে পুষ্পিতার প্রতি গলা অবধি ভিজে, এখন শুধু মাথা নুয়ে ডুব দেওয়া বাকি। এই মেয়েটা এত ভালো, একটু খ্যাপাটে কিন্তু ভালো। এই যে কি যত্ন করে কফি বানিয়েছে, খেতেও তো দারুণ স্বাদ। মেয়েটার মন ভাঙলে নাহিদের খারাপ লাগবে। তার উচিত ওর অনুভূতি বাড়ার আগে সতর্ক করে দেওয়া, যাতে আগেই সাবধান হয়ে যায় আর না এগোয়। জিভে ঠোঁট চুবিয়ে বলল। আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয়, তবে তীব্রর একটা মেয়েকে অনেক পছন্দ। আই মিন ভালোবাসে মেয়েটাকে, আর তার জন্য ও সব করতে পারে। ইউনো, যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছিঁড়ে আনা যেত হয়তো তাও করতো ছেলেটা। নাহিদ ভেবেছিল নুহার মুখ কালো হবে, দুঃখ পাবে, অথচ উল্টো ঘটনা ঘটলো। শ্যামরঙা মুখশ্রী ঝলকে উঠলো আলোতে, কণ্ঠে উৎকণ্ঠা। কাকে পছন্দ করে সে মেয়েটিকে? আমি কি তাকে চিনি? নাহিদের চোখ দুটোতে ড্যাব ড্যাবে ভাব, তবদা খেয়ে বলল। ইয়ে মানে আপনি কি খুশি হয়েছেন? নুহা অধৈর্য। ওহো, আপনি আমার কথা ছাড়ুন, আগে বলুন মেয়েটাকে আমি তাকে চিনি কি নাকি না। নাহিদ দিশাহীন ভাবে মাথা চুলকালো। এটা যে বিট্টুর লাইফের টপ সিক্রেট, এভাবে কাউকে বলা কি উচিত? তাকে উস্কুস করতে দেখে নুহা বুঝে নিল সব, অভয় দিয়ে বলল। দেখুন, আমি কাউকে বলবো না, স্যারকে তো নয়, তবে আমার মনে হচ্ছে উনি পুষ্পিতাকে পছন্দ করেন। নাহিদ চমকে তাকায়, ঠোঁট ফাঁকা করে বলে। কি করে বুঝলেন? এর মানে আমি ঠিকই বলেছি। উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ল নুহা, উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে। চোখে মুখে যে কি উল্লাস! নাহিদ আশ্বস্ত হয়, বুঝতে পারে ওর ভাবনা ভুল। মেয়েটা তাহলে বিট্টুর ওপর ক্রাশ হয়নি। নিজেও দাঁড়িয়ে বলল। হ্যাঁ, আসলে অনেকদিন আগে থেকেই পছন্দ করে। প্লিজ ওনাকে এসব বলবেন না।
নুহা হেসেই গেল, মাঝে শ্বাস ফেললো বুক টেনে, কণ্ঠে বলল, আর আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। স্যারের সাথে পুষ্পিতাকে যে মানাবে না। নাহিদ নিজেও হাসলো, এবার মাথা ঝুলিয়ে ভাবলো, সত্যি দুজন নিখুঁত মানবী যখন পাশাপাশি দাঁড়াবে কি আশ্চর্য সুন্দর লাগবে না ওদের। নুহা হুট করেই হাসি থামালো, কপালের ভাঁজ ফেলে বলল, আচ্ছা অনেক অনেক আগে থেকেই পছন্দ করলে বলে দিচ্ছেন না কেন? নাহিদ কাঁদ উছায়, কি জানি, হয়তো মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, বা হয়তো চাইছে আপনার বন্ধু ওর প্রেমে পড়ুক। ওর মনে কি যে আছে সেসব কি আর আমরা বলতে পারবো? নুহা কিছু একটা ভেবে বলল, আচ্ছা আমরা না হয় ওনার মনের কথা বলতে পারবো না, কিন্তু চাইলে একটা কাজ তো করতেই পারি। কি বলুন তো? মানে দেখুন, আপনি স্যারের বন্ধু আর আমি পুষ্পিতার, আর আমরা যা মনে হয় পুষ্পিতার স্যারকে পছন্দ করে, কিন্তু বুঝতে পারছে না, বা লোকটার সম্পর্কে ওর স্যার বলে শুধু সব বোঝাও অস্বীকার করতে চাইছে। তাই যদি আমরা দুজন মিলে প্ল্যান করে ওদের কাছে আনি এবং সেটা রিপিটেডলি হতে থাকে, ওরা এক না এক সময় তো মনের কথা বলবে। এতে লাভ কী হবে জানেন? যেটা দেরিতে হতো সেটা সময়ের সূচি এগিয়ে আসবে। নাহিদ চোখ বড় করলো। দারুণ আইডিয়া তো। নুহা হাতটা নিয়ে নিঃসংকোচে সামনে বাড়িয়ে দিল। তাহলে দিও। নাহিদ হাতে হাত মেলায়, হেসে বলে, ডিল। প্রায় 5 মাস পর তালুকদার ভবনে পা রেখেছে তীব্র, আর এতেই আনন্দের বাঁধ ভেঙেছে লুৎফার। ছেলেকে মাথায় রাখবেন, কোথায় বসাবেন, ভদ্রমহিলা দ্বিধার দ্বন্দ্ব লেগে আছে। তীব্র আশা থেকে এটা সেটা বানাতে হুড়াহুড়ি লাগিয়েছেন তিনি। একবার লাচ্ছি দিচ্ছেন, একবার পকোড়া বানাচ্ছেন। তীব্র কপাল কুঁচকে মায়ের ছোটাছুটি দেখলো কিছুক্ষণ। গোটা ব্যাপারটাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা বললেন না মা অসুস্থ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। হিসাব মেলাতে ব্যর্থ হলো। মায়ের হাসিতে জল জল করা মুখখানা দেখে তীব্রর মন খারাপ হলো। কোমলতার ভেতর হতে ভালোবাসা ছিঁড়ে খুঁড়ে এসে লুটিয়ে পড়লো বাইরে। এই রমণীটি ওকে চোখে হারান, দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসেন। আর ও কি না কতগুলো মাস আসেনি বাড়িতে। তীব্র হাত খাওয়া লাচ্ছির গ্লাস নামিয়ে রাখতো টেবিলে। লুৎফা তখন খাবার বাড়ায় ব্যস্ত, হাতে হাতে সব এঁকে দিচ্ছেন ফুলি। পুরো খাবার টেবিল কানায় কানায় পূর্ণ। কোরমার ঘ্রাণে মামা করছে বাড়িঘর। তীব্র এসে পাশে দাঁড়ায় মায়ের, মনে দ্বিধা মুখাবয় স্পষ্ট, কিছু বলতে চাইছে সে। লুৎফা ঘাড় বাঁকাতেই অপ্রকৃত হয়ে নরম চাহনি নামিয়ে নিল নিচে। উনি বললেন, কিরে, খিদে পেয়েছে বুঝি? এই তো হয়ে গেছে, আর একটু বাকি। বলতে বলতে ফের কাজে মন দিলেন লুৎফা। উপর হওয়া গ্লাসগুলো একে একে সোজা করে দাঁড় করালেন। তীব্র হুট করে ব্যস্ত হাতটা মুঠোয় ধরল মায়ের। লুৎফা চমকান, ফিরে যান। তীব্রর হাত দুটো অতিমাত্রায় খসখসে, তালুতে বিন্দু মাত্র নম্রতা নেই। সেথা মায়ের পুরো হাতটা বড় যত্নে আগলে ধরল, দোনমনা করে ভীষণ আস্তে বলল, আমি মা। জান প্রাণ শুকিয়ে দেওয়া কড়া রোদে হঠাৎ কাল বৈশাখী ধেয়ে এলে যেমন চমকে ওঠে মানুষ, ঠিক যেমন ভাবে থমকে থাকে বিস্ময়, লুৎফাও থেমে রইলেন তেমন। সুশ্রী নারীটি পুরু ওষ্ঠযুগল সরে গেল দুদিকে। ছেলে মিস করছে, যে কোনো মায়ের কাছে এ বড় সহজ স্বীকারোক্তি। অথচ লুৎফার মস্তিষ্ক অনেকক্ষণ তা মেনে নিতে পারল না। পারবে কি করে? কোনোদিন কি এইভাবে বলেছে তীব্র? কখনো কি নিজে যেচে এসে বসেছে দুদণ্ড? কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল, আর কবে যে আস্তে আস্তে দূরত্ব বাড়লেও টেরও পায়নি। এই তো কিছুদিন আগের কথা, যেবার ওর ঘরে যেচে পড়ে জিজ্ঞেস করেছিলেন লুৎফা, তুই আমাকে ভালোবাসিস না বিট্টু? কি তেরা উত্তর দিয়েছিল সে লুৎফার এখনো পরিষ্কার মনে আছে। সেই ছেলে আজ আবেগে হোক কিংবা আশ্চর্যে, লুৎফার চোখের কোন জল ছুটে এলো সবেগে। পুরো ঠোঁট চেপে ধরলেন একে অন্যের গায়ে, যেন নরম ত্বক দুটোতে বনিয়াজ সাজালেন কান্নার জোয়ার ছুটে আসার। তীব্রর এত খারাপ লাগলো, প্রশস্ত বুকটা অগাধ মায়ায় কেমন হু হু করে ওঠে। একটু আগেই আফসোসটা বেড়ে বিকট হলো আবারও। হাত ছেড়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় সে। ক্রবে প্রশ্ন ছড়ে শ্রাবণের, কাঁদছো কেন? তোমার ছেলে তোমায় মিস করেছে, এটা কি কেঁদে ফেলার মতো? লুৎফা কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ সিঁড়িপথ হতে আওয়াজ এলো, তাই এতই যখন মিস করছো মাকে, তখন এভাবে ডেকে আনতে হলো কেন? এই বুঝি তোমার মিস করার নমুনা? চওড়া দেহ নিয়ে ঘুরে চাইল তীব্র। জামশেদ নেমে এলেন নিচে, চোখে মুখে মেঘমন্দ্র ছাপ, যা দিয়ে বোঝাতে চাইছেন তোমার উপর আমি সাংঘাতিক রেগে আছি। তেমন ভাবেই টেবিলের কাছে হেঁটে এলেন। খাবারের এত আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে বললেন, বাহ, ছেলে আসতেই না আসতেই দেখি
বাড়িটা পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছো, অথচ তোমার সেই ছেলে এতদিন গাজীপুরে ঘাপটি মেরে বসেছিল। ঢাকাতে পা রাখলে তার পা খসে যাবে কি না? ঘাপটি মেরে বসে থাকতে আর পারলাম কই বলুন? চেহারে কল দিয়ে জ্বালিয়েছেন আপনি, পা খসাতে সে ঢাকায় আসতেই হলো। জামশেদ দাঁত কটমট করতে চেয়েও করলেন না আজ। শ্বাস ফেলে রাগটুকু গিলে নিলেন স্বার্থে। ঘাড় তারা ছেলেকে আজ ঘটানো যাবে না। তাহলে যে জন্য এভাবে মিথ্যে বলে এনেছেন জীবনেও করবে না, বেঁকে বসবে। তীব্রর বক্র জবাবে এই প্রথমবার হাসলেন জামশেদ। খুব নরম কণ্ঠে বললেন, আহা, রেগে যাচ্ছ কেন? বাবা মা এখানে রেখে তুমি একা একা গাজীপুরে পড়ে আছো, দেখেই না বললাম। আফটার অল চিন্তা হয়তো। ভদ্রলোক বড় কষ্টে হাসি টেনে এনেছিলেন ঠোঁটে। তাতে যত না অস্বস্তি হয়েছিল ততধিক অস্বস্তি লাগলো স্ত্রীর চোখ মুখ দেখে। আমাবস্যার চাঁদ দেখলে কেউ মেনে নিতে পারে? লুৎফা পারলেন না। কান্না ভুলে স্বামীর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। শেষ কবে ছেলের সাথে জামশেদ হেসে কথা বলেছেন মনে পড়ে না ওনার। অবশ্য ছেলের সাথে কি, তার নিজের সঙ্গে যে মানুষ হাসে না সে হঠাৎ। জামশেদ গলা ছাড়লেন। দলা বাগানো অপ্রভৃতের শ্রেষ্ঠটুকু কাটাতে চাইলেন কেশে। এর মধ্যেই তীব্র বলে বসলো, বাবা কোন দিকে সূর্য উঠেছে আজ? হোম মিনিস্টার আজকাল নিজের কাজ ফেলে আমাকে নিয়ে চিন্তাও করে, ইমপ্রেসিভ। জামশেদ ভেতরে ভেতরে চটে গেলেও বুঝতে দিলেন না। ছেলের পিঠ চাপড়ে বললেন, এসো খেয়ে নাও। বেশি রাত করে খাওয়া ঠিক নয়। ডিনার টাইম অলওয়েজ 8টার মধ্যে থাকা উচিত। তীব্র চাহনি তীক্ষ্ণ। বাবার দিকে চেয়ে একবার মায়ের দিকে তাকালো। ভদ্রমহিলার অবস্থা ভালো নয়। একটু আগে যে ছেলে চমকে দিয়েছেন, এখন আবার স্বামী। একদিনই দুটো চমক পেয়ে মুখমণ্ডলের নাজেহাল দশা। জামশেদ নিজের জন্য বরাদ্দ থাকা কেদারা টেনে বসলেন। তীব্রও বসলো। লুৎফার জোর করে মনোযোগ টেনে এনে ফেললেন কাজে। কোন রকম ধাতস্থ হয়ে প্লেট এগিয়ে দিলেন স্বামীর সামনে। ভাত দিতে গেলে হাত উঁচিয়ে থামালেন জামশেদ। বললেন, আগে ওকে দাও। তীব্র হোঁচট খায়। ডান ভ্রুটা উঁচিয়ে রাখে বিস্ময়। কিছু না বলে চুপচাপ হাত দেয় ভাতে। লুৎফারও মাথা চক্কর কাটার দশা। হঠাৎ কি হলো না? শরীর খারাপ করলো না তো? জামশেদের মাঝে উসকুস ভাব। কথাটা কি তুলবেন এখন? একবার চোখের কোণা দিয়ে দেখলেন ছেলেকে। তীব্র তখন তৃপ্তি নিয়ে খাচ্ছে। কত মাস পর বাড়ির খাবার, মায়ের রান্না। সে সামন চেটেপুটে খেয়েছে। পুষ্পিতা যেদিন খিচুড়ি রেঁধে দিয়ে গেল, তাও সেই স্বাদ এক জায়গায় আর এই স্বাদ আরেক জায়গায়। মায়ের রান্নার সাথে কোনো কিছু তুলনা চলে? সহসা প্রসঙ্গ গিলে নিলেন তিনি। ছেলের এমন হাত ছেটে খাওয়া দেখে মন প্রাণ জুড়িয়ে এলো যেন। তুষ্ট চিত্তে ভাবলেন, খেয়ে নিক, এসব কাজের কথা পরে হবে না হয়। খাওয়া শেষ। জামশেদ আরাম করে সোফায় এসে বসলেন। স্বাস্থ্যবান দেহের পুরো ভর ছেড়ে রাখলেন ফোমে। তীব্র এলো কিছু সময় বাদে। যেমন গতিতে এসে দাঁড়ালো অমন করে বলল, আপনি যে মেসেজে লিখেছিলেন মা অসুস্থ, কই? মা তো দেখছি ঠিকঠাকই আছে। জামশেদ তৈরি ছিলেন। ছেলের যে এই প্রশ্ন করবেই বহু আগেই জানা। গুছিয়ে রাখা জবাবটাই উকড়ে দিলেন এবার। আমিও তো জানতাম তোমার মা অসুস্থ, চেহারা দেখে তাই মনে হয়েছিল। এখন তুমি তার একমাত্র ছেলে, হয়তো বাড়ি ফিরেছ বলে আনন্দে এক লাফে সুস্থ হয়ে গেছে। তীব্র বিশ্বাস করেছে কিনা বোঝা গেল না, বরং চোখ ছোট করে একইভাবে চেয়ে রইল। জামশেদ অপ্রস্তুত হলেও গলা জোর বাড়িয়ে বললেন, এভাবে তাকানোর কিছু নেই। মিথ্যা বলে তোমাকে আনা হয়নি, আর মিথ্যা বলবই বা কেন? তোমাকে এখানে আনিয়ে আমার কি লাভ? তীব্র হেসে ফেলল। মুখোমুখি সোফাটার বসে পড়ল ধপ করে। বলল, আমি কখন বললাম আপনি আমাকে মিথ্যে বলছেন? ছেলের হাসির বহর দেখে ভেতরে ভেতরে ভাবাচাকা খেলেন ভদ্রলোক। নির্ঘাত সব বুঝে ফেলেছেন। গলা খাকারে দিয়ে প্রসঙ্গে এড়ালেন, তোমার এখানে রান্না করে কে? কে আর করবে, আমি না হলে নাহিদ। দুটো নকশা আঁকা বাটিতে তুলে ডেজার্ট নিয়ে হাজির হয়েছেন লুৎফা। স্বামী ছেলের মাঝামাঝি এসে দাঁড়ালেন কেবল। তীব্র কথা কানে যাওয়া মাত্রই কতখানা স্তম্ভ বনে গেল। জামশেদ নিজেও বড়সড় ধাক্কা খেয়েছেন যেন। দুজনে একসাথে আর্তনাদ করে উঠলেন। কি? তীব্র বিব্রত হয়, চোখ তুলে চায় না। লুৎফা হা হুতাশ করে বললেন, তুই রান্না করিস? ওমা কেন? এসব কি তোর কাজ নাকি? ওখানে কি রান্নার লোক পাওয়া যায় না? জানি না, হয়তো যায়। এসব ঠিক করার সময় কোথায়? জামশেদ বললেন, তাই বলে তোমাকে রান্না করতে হবে কেন? খাবার বাইরে থেকে আনাও, রেস্তোরাঁয় খাও। তীব্র আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, একজন কলেজ লেকচারারে কি এত হাইফাই লাইফস্টাইল মারায় মন্ত্রীমশাই? বেতন যেমন, তার তো তেমন লাইফ লিড করা উচিত।
জামশেদ নাক ফুলিয়ে বললেন, নিজের বাবাকে এসব উদ্ভট সম্বোধন করো কেন সব সময়? বাবা ডাকলে জিভ পচে যাবে। তীব্র খুব আশ্চর্য বনে যাইল। কেন, শুনতে ভালো লাগছে না? আমি তো ভেবেছিলাম বাবার থেকে এই শব্দটা আপনার বেশি ভালো লাগবে। তোমাকে এত বেশি ভাবতে কেউ বলেনি। যাকগে, কোথায় উঠেছো এখানে? নিশ্চয় ভাড়া বাড়িতে। তীব্র কাঁধ উচালো। তার কোথায় উঠবো? আপনি কি আমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন? লুৎফা বললেন, তোর তো তাহলে খুব কষ্ট হচ্ছে রে বাবা। ভাড়া বাড়িতে তো একদমই থাকার অভ্যেস নেই। কি করছিস না করছিস কিচ্ছুই তো জানাস না। হ্যাঁ রে, আমি একদিন যাই, গিয়ে সব গুছিয়ে দিয়ে আসি। ও বলল, দরকার নেই। এতদিন মুখের সামনে সব তুলে দিয়েছে তো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমার খুব একটা কষ্ট হচ্ছে তাও না। আমি এনজয়িং দিস লাইফ মা। লুৎফা ব্যর্থ চোখে চাইলেন। নিজের রান্না করে খায় যখন, বাজারটাও নিশ্চয়ই একা একাই করে। আহারে, সোনার টুকরো ছেলেটাকে এক গ্লাস পানি অবধি ঢেলে খেতে দেননি তিনি, আর সে কিনা হাত পুড়িয়ে খাবার বানায়। জামশেদ বললেন, আমি তো এটাই বুঝলাম না, তোমার গাজীপুরে গিয়ে টিচারগিরি করতে হচ্ছে কেন? ঢাকায় কি কোনো কলেজ ভার্সিটি নেই? সেখানে পড়াও, আমি না হয় ব্যবস্থা করে দিব। তীব্র নিষ্পৃহ। লাগবে না। কেন লাগবে না? ওই রকম একটা মফসল ঠিকঠাক কিছু পাওয়া যায় কি না সন্দেহ। বাসা বাড়িও তো পুরানো আমালের, কিভাবে ওই পরিবেশে থাকবে তুমি? তীব্র দায় সারা জানালো। আমি ম্যানেজ করে নিচ্ছি। জামশেদ ভ্রু উচালেন, সন্দিহান কণ্ঠে বললেন, ম্যানেজ? বাবা, তুমি আবার কবে থেকে এসব ম্যানেজ ফ্যানেজ করা শিখলে? আচ্ছা সত্যি করে বলো তো, কি ঘটাচ্ছ ওখানে বসে? কি এমন পেলে যে মুখ তুলে কোথাও তাকাতেও চাইছো না? তীব্র রহস্য এসে বলল। মধু। জামশেদ চেতে বললেন, ইয়ার কি করছো আমার সাথে? ম্যানাজলেস ছেলে কোথাকার। বাপকে কিভাবে সম্মান দিতে হয় শেখনি? ও মাথা নাড়ল দুপাশে, মুখের উপর বলল, কিভাবে শিখবো বলুন? ম্যানার্স কি জিনিস আমার বাবা আমাকে কোনোদিন শেখালোই না। জামশেদ হা করলেন উত্তর দিতে। মাঝপথে নম্র কণ্ঠে থামিয়ে দিলেন লুৎফা। আচ্ছা আচ্ছা, শুনুন না, ছেলেটা এতদিন পর বাড়িতে ফিরেছে, আজকে অন্তত এসব তর্কাতর্কি ছেড়ে দিন। ভদ্রলোক দমলেন, শ্বাস ফেললেন ঠোঁট ফুলিয়ে, বললেন, এক গ্লাস পানি দাও, আইস দিও। ঘাড় নেড়ে চলে গেলেন তিনি। তীব্র হাত উল্টে ঘড়ি দেখলেন, 8:30। এখন না বের হলে পৌঁছাতে অনেকটা আর দেরি হবে। তারপর উঠল। ব্যস্ত ভঙ্গি দেখে জামশেদ সুধান, কোথায় যাচ্ছ? ফিরছে। সে কি, এলেই তো বিকেলে। পরে আবার আসবো। তীব্র পা বাড়াতে নিলেই জামশেদ মুখ ছোটালেন। ভাবছিলাম ওখানে তোমার একটা ফ্ল্যাট দেখে দিই। এভাবে অন্যের বাড়িতে থাকবে, বিষয়টা ভালো দেখাচ্ছে না। ও ফিরে চাইল, সন্দেহী কণ্ঠে বলল, আজকে মনে হচ্ছে আমার প্রতি একটু বেশি চিন্তা হচ্ছে আপনার। জামশেদ অপ্রবিত হন, থেমে থেমে বললেন, কি আশ্চর্য, তুমি আমার ছেলে, তোমায় নিয়ে চিন্তা করা অন্যায়। তীব্র বক্ষপটে হাত গুজে দাঁড়ালো, ভনিতাহীন শুধালো, আপনি কি আমার ঘাড়ে গোছানোর জন্য কোনো কাজ পেতে রেখেছেন? প্রকাণ্ড হোঁচট খেলেন জামশেদ। ছেলের লাজবাব বুদ্ধি দেখে চোখ দুটো না চাইতেও মার্বেল হয়ে এলো। বাবার সেই হতচেতন চেহারা দেখে হাসি পায় তীব্রর। ভ্রুনাচি বলে, ঠিক জায়গায় ঢিল পড়েছে, তাই না? জামশেদের মনে হলো ছেলে যখন বুঝে গিয়েছে তখন আর রাগ ঢাকের দরকার নেই। এখন হোক বা পরেই হোক, কথা তো তুলতেই হতো। এই অসময়ে বাড়িতে ওনার থেকে যাওয়ার অন্যতম কারণটা তো আর বিফল করা যায় না। জবাবে স্বরের হাল অনুচ্চ হলো। আসলে আজিমপুরের দিকে কয়েক একর জমি দেখেছিলাম। এত দারুণ জায়গা, নিজে দেখলে বুঝতে। মানুষের আনাগোনাও বেশ। শতাংশের দাম 10 লাখ বলেছি আমি। মালিক যে একেবারে সে রাজিও হয়েছিল। হুট করে কাল ফোন করলো, ওই দামে নাকি জমি দেবে না, প্রতি শতাংশে তাকে 12 লাখ করে দিতে হবে। তীব্র গায়ে মাখল না, নিরুৎসাহিত বলল, তো দিয়ে দিন, টাকা পয়সা তো কম নেই আপনার, এত কিপটামো করে কি হবে? জামশেদ রেগে মেগে বললেন, তুমি কিন্তু বেশি বেশি বলছো। এখানে কিপটামোর ব্যাপার হলো? একবার আমার সঙ্গে বেয়াদবি করেছো। ও আচ্ছা, তাহলে আর কি, লোক পাঠিয়ে কয়েক ঘা দিন পিঠে সোজা হয়ে যাবে। জামশেদ বিরক্ত হয়ে বললেন,
উফ, তাহলে কি আর তোমাকে বলতাম আমি? ও আমাকে থ্রেট করেছে, কিছু করলে প্রেস মিডিয়া ডেকে সব জানিয়ে দেবে। তীব্র থুতনি চুলকে বলল, তো আমায় কি করতে বলছেন? কি করব সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। এমন কিছু করো যাতে সুরসুর করে 10 লাখেই জমি বেচে দেয়, আর খবরটা 5খানো। লুৎফার মাঝে পানি নিয়ে এলেন। ওনাকে দেখেই থেমে গেলেন জামশেদ। গ্লাস ধরতে ধরতে বললেন, 1 গ্লাস পানি আনতে তোমার এত সময় লাগে? আইসবার এত শক্ত হয়েছিল, ছোটাতেই পারছিলাম না। আচ্ছা যাও এখন, ওর সাথে আমার কিছু কথা আছে। উনি যেতে নিলেই তীব্র আটকে দেয়, বলে, যেতে হবে না, যা বলার আমি মায়ের সামনেই বলছি। জামশেদের প্রতাপী মুখটায় ঘাবড়ে যাওয়ার চিহ্ন। তিনি যে নিজের কাজে ছেলের মাস্তানিকে মাঝে মধ্যে কাজে লাগান, এসব পক্ষিতেও জানতে দিতে চান না। বলতে গেলেন, তার আবার কি দর? তীব্র হাত উঠালো, আমাকে বলতে দিন। থমকালেন ভদ্রলোক। ও বলল, আপনি কাজের কথা বললেন, আমি শুনলাম, কিন্তু এরকম কিছু করতে পারবো না, এটাই হচ্ছে একমাত্র উত্তর। জামশেদ উত্তেজিত হয়ে বললেন, করবে না? করবে না মানে কি? বাংলাতেই তো বললাম, বুঝতে এত অসুবিধা হওয়ার কি আছে? আমি এখনো এসব গুন্ডামিতে নেই। আই হ্যাভ বিকাম পোলাইট নাও। আপনি অন্য লোক খুঁজে নিন। ঘরে যেন বাজ পড়ল। মেঝের সাথে দুজন পৌর মানুষের মাথা চৌচির হলো অচিরে। বাকরুদ্ধ জামশেদ গোল চোখে স্ত্রীর দিকে চাইলেন। তার দৃষ্টি সমান বিহবলিত, কেবল ঠোঁট নাড়লেন কথা বলায়। তুই আর গুন্ডামিতে নেই বিট্টু, ভদ্র হয়ে গেছিস। এসব কি আমি সত্যি শুনছি? পুরো ললাট কুচকে থাকে। এটা এমন কি কথা যে শোনে সেই নড়তে ভুলে যায়? আশ্চর্য, দুনিয়ায় কি সেই একমাত্র মানুষ যে কিনা ভদ্র শব্দটা উচ্চারণ করলেও বিপদ? বলল থমথমে গলায়, মিথ্যে শোনার কি আছে? আমাকে দেখছো না কত সভ্য পোশাক পরেছে? আর মন্ত্রীমশাই আজ আমাকে বলেছে মাস্তানি করে ওনাকে জমি এনে দিতে, অথচ যখন সত্যি মাস্তানি করতাম দিনরাত তো এসের হাওয়ায় খাওয়ার খোটা দিয়ে বেড়াতেন। পরপরই বক্র হাসি ছেলেটা, দুপাশে মাথা নেড়ে বলে, সত্যি দেশের সরকারের যে কি হাল, এটা যে জনগণের কাছে কোথায় কখন কি চাইবে নিজেরাই জানে না। জামশেদ তখন হতবুদ্ধি। তীব্র বলেই গেল, আমি এখন থেকে এসব মাস্তানি টাস্তানি করবো না, মিরাজও করবে না। বাড্ডায় আমার কোনো আড্ডার আসন নেই। বিট্টু মাস্তানি থেকে লেকচারার তীব্র রয়েছে তালুকদার। সাউন্ডস কোয়াইট গুড আই থিঙ্ক। বাবা হিসেবে জামশেদের খুশি হওয়া উচিত, যেমন খুশিতে কেঁদে ফেললেন লুৎফা। আঁচল মুড়িয়ে আনলেন চোখের কাছে, কিন্তু উনি চূড়ান্ত হতে পারলেন না। দিদিভূতের তোপে এমন কান ঝাঁঝানো সত্যবান কারোর সহ্য হয়? যে ছেলে দুদিন আগেও বললো মানুষকে ভয় পেতে দেখে তার ভালো লাগে, সে আজ সাউন্ডস অ্যান্ড গুড নিয়ে ভাবছে। লুৎফার আওয়াজে ঘোর ভাঙল এনার। ভদ্রমহিলা গায়ে মাথায় হাত বোলাচ্ছেন, কণ্ঠ জুড়ে উপচে পড়ছে দৃষ্টি। আল্লাহ এতদিনে আমার কথা শুনেছেন, তাহলে তুই সব ছেড়ে দিয়েছিস বিট্টু। আমি যে কত খুশি হয়েছি। আমি আজকেই এতিম মিসকিন বাড়িতে ডেকে খাওয়াবো। তীব্র বাবার বিস্ময়, মায়ের কান্না কিছুতেই মন দিল না। আবারও ঘড়ি দেখলো, বলল, আমি এখন আসি মা, কাল কলেজ আছে, আজ থেকে গেলে মিস হবে। লুৎফা আটকালেন না, প্রসন্নতায় চোখ ভর্তি পারাপার নিয়ে বললেন, আচ্ছা বাবা, কিছু খাবার বাটি ভরে দিয়ে দেব, সাথে ফ্রিজে রেখে রেখে খেলে 2 দিন যাবে। তীব্র মানা করলো না, মাথা দুলালো। ফুলিকে ডাকলেন লুৎফা। মেয়েটা ছুটে এলো, নির্দেশ দিলেন কাজের। মস্তক ঝাঁকিয়ে ফের ছুটে যায় এসে। উনি বললেন, আবার কবে আসবি বিট্টু? তীব্র মায়ের গাল ছুঁল, অমসৃণ কণ্ঠস্বরে নম্রতা আনলো, প্রত্যেক মাসের শুরুতে এসে দেখা করে যাব, হবে? লুৎফা মাথা কাত করলেন। তীব্র মৃদু হাসলো। অঞ্জলি পুটে রাখা মায়ের চাহনিতে মায়া, মমতা, সাথে বিস্ময়ের হাতছানিতে মাখা এক আকাশ মুগ্ধতা। ছেলেটা যে সঠিক পথে ফিরেছে এখনো বিশ্বাসই কুলাচ্ছে না। পাশে দাঁড়ানো জামশেদ তখনও স্তম্ভিত। তীব্র আর চোখে একবার চেয়ে পাশ কাটিয়ে চলে গেল। ওনার নড়চড় নেই তখনও। লুৎফা যখন শিশুর মতো হৈ হৈ করে বললেন, আপনি ভাবতে পারছেন বিট্টুর বাবা, আমাদের ছেলেটার এতদিনের সুবুদ্ধি হয়েছে। ও সব ছেড়ে শিক্ষকতা করতে চাইছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, আমার সব মানত আস্তে আস্তে পূরণ করব এবার। জামশেদের হুহা এলো না, বরং
সৎ ভাবনায় পড়ে গিয়েছেন তিনি। ছেলেটার লক্ষণ সুবিধে লাগেনি। এত বছর ধরে মোড়ের মাথায় যে দাপট চালানো, কমাসে এমনি ছেড়ে দিচ্ছে, তাও ওই সস্তা চাকরির জন্য। সব কিছু কেমন রহস্য রহস্য লাগছে। এবার নিজেকেই মাঠে নামতে হচ্ছে। তো সকালবেলা পলাশের আজ ছুটি দিন, কিন্তু তাও বেলা করে ঘুমানোর অভ্যেস ওর নেই। এমনিতেই প্রতিদিন ভোরে বাইরে গিয়ে টুকিটাকি ব্যায়াম করে পলাশ। আজকেও তেমনি কাক ভরে উঠলো, কাঁধে তোয়ালে আর বোতল ভরা জল নিয়ে চলে গেল ছাদে। তার আগে মিথিলাকে জোর করে তুলে দিয়ে গিয়েছে। আরামের ঘুম ভাঙাতে মেয়েটার বিরক্তির শেষ নেই। তারপর হুকুম পড়েছে নাস্তা বানানোর। এখন এই ঘুম কাতুরে চোখে আঙুলে চটকে চটকে আটা মাখাতে হবে ভাবলেই মিথিলার শরীর পুড়িয়ে আসছে। তাও রাবিহীন কাজে লাগেছে। জলে বাস করে কুমিরের সাথে তো আর লড়াই করা যায় না। কানাডায় মিথিলার 14 গোষ্ঠীর কেউ থাকে না, আর এমন একা দেশে কি আর গলার জোরে জেতা যায়? মিথিলা রুটি বেলতে বেলতে আজও বিড়বিড় করে। পলাশের জাতি গোষ্ঠী গালাগালিতে উড়িয়ে দেয়, কখনো দোষারোপ করে নিজেকে, নিজের কপালকে। ভেবেছিল হবে রাজরানী, অথচ বানিয়ে দিল চাকরানী। ধুর। পলাশ বাইরে যাওয়ার সময় সদর দরজা ভিজিয়ে রেখে এসেছিল। খোলা দৌড় হতেই আরামসে ঢুকলো জেনি। এদিক ওদিক চেয়ে ডাক ছুড়ল, ফালাস, হোয়ার আর ইউ? মিথিলার ধ্যান ভাঙে, চোখেতে ফিরে চায়। ত্রস্ত পায়ে ছুটে আসে রান্নাঘরেতে। জেনির উৎপাত একদিন ছিল না, কোথাও একটা গিয়েছিল ঘুরতে, এখন আবার এসেছে। মিথিলা চেঁচিয়ে ওঠে, এই এই শাকচুন্নি, তুই আবার এসেছিস আমার স্বামীর সাথে ডলাডলি করতে? জেনি বুঝলো না, ইংরেজিতে বলল, কি বলছো? মিথিলা কটমটিয়ে বলে, আহারে আমার ইংরেজের বাচ্চারে, বাঙালি ছেলের বুকে সাবানের মতো লেপটে থাকে আর এখন বাংলা বোঝে না। সাত সকালে এই পোড়া মুখ নিয়ে হাজির হয়েছিস কেন? জেনির কপালে ভাঁজ পড়ে। মেয়ে হিসেবে সে যথেষ্ট শান্ত মিশুকে, কিন্তু এই মেয়েটা তাকে দেখলেই কেমন তেলে বেগুনে জ্বলে যায় একদম। কি যে রেগে মেগে বলে কিছু বোঝেও না। জেনি তর্কে কালো না, এসব তার ধাতে নেই। প্রসঙ্গ এড়াতে বলল, ফালাস কোথায়? মিথিলার কাটকার জবাব, জাহান্নামে তোর তাতে কি? অন্যের বরের খোঁজ না করে নিজে বিয়ে করে নে। আমার বরটাকে ধারে কাছে গেছলে কিন্তু এই খুন্তি দিয়ে মেরে ছেপটা বানিয়ে ফেলবো। এক হাতে কোমরে রেখে আরেক হাতে খুন্তিটা তুলে দেখালো মিথিলা। জেনি হতবাক হয়ে পড়ল, তুমি কি আমাকে পেটানোর কথা বলছো? এতক্ষণে গটে ঢুকেছে তাহলে। এই তুই যা তো সামনে থেকে, সকাল সকাল মেজাজ গরম করিস না। পলাশটা এখন জিম করছে, এলেই তো আবার রঙ্গ তামাশা শুরু করবি। আমি মেরে দেওয়ার আগে বিদায় হ। সমস্ত বাংলার মধ্যে জিম শব্দটা স্পষ্ট বুঝলো জেনি। সচেতন মনে মনে পড়লো আজ তো অফডে, পলাশ এখন ব্যায়ামে থাকার কথা। ও দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে যায়। মিথিলা নিশ্চিত হলো, হাঁপ ছেড়ে ভাবলো যাক চলে গেছে। রান্নাঘরে আসতে নেবে হুট করে দাঁড়িয়ে পড়লো আবারও। পলাশ বাইরে, শাকচুনিটা তো সেখানে যায়নি তো। পলাশের গায়ে একটা সফেদ স্যান্ডো গেঞ্জি, স্বাস্থ্য ভালো, উচ্চতায় বেশ লম্বা বলে পুরুষ হিসেবে চোখে লাগে। ডাম্বেল ওঠানামা করার পরনের ট্রাউজার নেমে এসেছে কিছুটা, ঘামে প্রশস্ত পিঠ চটচটে। বৃষ্টির ফোঁটার মতো গেঁথে থাকা নীল সকালের কোমল আলোয় হিটের মতো লাগছে। জেনি পেছনে দাঁড়িয়ে থাকে, চোখের চাহনিতে পরিষ্কার মোহ। পলাশ ডাম্বেল পায়ের কাছে রাখলো, হাত পা ছোটাছুটি করে ব্যায়াম ছাড়ার মাঝে আচমকা দৌড়ে এসে পিঠ চাপটে ধরলো জেনি। ছেলেটা চমকায়, থেমে যায়। মিথিলা হন্তদন্ত পায়ে এসে দাঁড়িয়েছে তখনই। এই দৃশ্যে রাগে ফেপে উঠল শরীর। পলাশ জেনির দিকে ফিরে চাইল, ঠোঁট ভরে হেসে কিছু বলতে যাবে, এক ছুটে এসে জেনির গায়ে থাবা বসায় মিথিলা। জ্যান্ত গাছের শরীর হতে ছাল ছাড়ানোর মতো টেনে নিল যেন। ওরা হকচাকায়, তাজ্জব হয়। মিথিলার পায়ের রক্ত কোপে মাথায় উঠেছে। খুইয়ে বসেছে হিতাহিত জ্ঞান। গায়ের সর্বস্ব জোর দিয়ে এক ধাক্কা দিল জেনিকে। মেয়েটা আগের টানাটানিতে ধাতস্থ হতে পারেনি, পরপর ধাক্কা তো হয়ে ছিটকে পড়ে গেল। উরুসমান গোলাপের গাছটার উপর মুখ থুবড়ে পড়ল একেবারে। নরম সাদা চামড়া কাঁটায় লেগে ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। ব্যথায় আর্তনাদ করে ওঠে সজোরে। স্তব্ধ পলাশ খেপে গেল অমনি। রুষ্টতায় ক্রুদ্ধতায় অন্ধকার নামলো চোখে। বাক্যব্যয়হীন সপাটে এক চর বসিয়ে দিল মিথিলার টসটসে গালে। খুশির দিনগুলো বড্ড তাড়াতাড়ি পার হয় মানুষের, তেমনই দুঃখের দিন কাটে কচ্ছপের গতিতে। ঘড়ির কাঁটা ঘোরে, পাল্টায় পৃথিবীর রং। ঠিক যেমন এক কিশোরের স্ফূর্ত মন বদলে যায় বেদনা বিধুর হলো। রাহাতের আজকাল কিচ্ছু ভালো লাগে না, ভিডিও গেমসেও মন নেই।
পড়তে ইচ্ছে করে না একটু। উঠতে বসতে ছেলেটা শুধু ছোট পুকির মনে পড়ে, আর ততবার কান্না উগলে আসে গলায়। বাবার প্রতি, দাদুর প্রতি ক্ষুদ্র মনটা ফুঁসে ওঠে রাগে। রাহাত ছোটখাটো একটা অ্যালবাম নিয়ে পা ভাঁজ করে বিছানায় বসলো। একের পর এক পাতা উল্টে দেখতে থাকলো। তারপর প্রথম দিকে সব মিথিলা ছোটবেলার ছবি। অমনি সে হাতের গতি বাড়ায়। যখন ঠিক পুষ্পিতার ছবিগুলো সামনে এলো, বেগ থামায় রাহাত। কাগজের সারা গায়ে নিবিড় হাত বোলায়। চোখের জল অ্যালবামের চটচটে কাগজ ছুঁয়ে পড়ে কপটা। পেছনের সব কথা মনে করে কপল ভিজে যায়। পুষ্পিতার কোলে নেওয়া, খাওয়ানো, গোসল করিয়ে দেওয়া থেকে জুতো পরিষ্কার করার দেওয়ার দৃশ্যতে বুকটা হুবু করে কাঁদে। চট করেই অ্যালবাম নামিয়ে রাখতো রাহাত। হাঁটুতে মুখ গুজে থম মেরে রইল কিছুক্ষণ। মা এখন আর আপুর জন্য কাঁদে না, কেমন যেন শক্ত হয়ে থাকে। আপুর কথা তুললেও বলে,